ইরানের হামলায় বিপর্যস্ত ইসরায়েল, আতঙ্কে সরকারের উপর ক্ষোভ ঝাড়ছে মানুষ। জেনেভায় আজ যুক্তরাষ্ট্রসহ 3 দেশের সঙ্গে বৈঠকে বসবে ইরান। ইসরায়েলি হামলায় কমপক্ষে গাজায় 92 ফিলিস্তিনি নিহত। ক্ষুধা ও চিকিৎসার অভাবে ভয়াবহ দিন কাটাচ্ছে মানুষ। রুশ হামলায় ইউক্রেনে মার্কিন নাগরিক সহ 28 জনের মৃত্যু, আহত 130। 4 শতাধিক ড্রোন ও 32 ক্ষেপণাস্ত্রের আঘাতে ব্যাপক ক্ষতি। এবং কানাডার জাতীয় নির্বাচনে গুপ্তচর বৃত্তির চেষ্টা চালিয়েছে ভারত। কানাডিয়ান সংবাদ মাধ্যম গ্লোবাল নিউজে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনে গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনে বিশ্ব। আপনাদের সাথে আছি আমি সালিহা পারভিন সাথী। ইরানের একের পর এক হামলায় বিপর্যস্ত ইসরায়েল। এ অবস্থায় আতঙ্কের পাশাপাশি সরকারের উপর ক্ষোভ বাড়ছে দেশটির সাধারণ মানুষের। এদিকে ইসরায়েল থেকে বিমান হামলা চালানো হচ্ছে ইরানেও। এমন পরিস্থিতিতে আরও ঘোলাটে হচ্ছে বিশ্ব রাজনীতি। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দুভাবে বিভক্ত হয়ে পড়ছে বিভিন্ন দেশ। অন্যদিকে জেনেভায় আজ বৈঠক করবেন ইরান, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। ইরানের একটি মিসাইল গুড়িয়ে দিচ্ছে ইসরায়েলের সরকারি স্থাপনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান। এমন হামলায় হতবাক হয়ে পড়েছে ইসরায়েলিরা। জীবন বাঁচাতে ছুটছে দিক বিদিক। সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ। ইরান ও গাজায় হামলা করায় দুঃখ প্রকাশ করেছে ইসরায়েলের সাধারণ জনতা। নেতানিয়াহু সরকারের উপর বাড়ছে তাদের ক্ষোভ। ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার 3টি কেন্দ্রে হামলা চালানোর কথা জানিয়ে এতে এক কমান্ডার নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এদিকে ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র প্রত্যক্ষভাবে জড়ালে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে টার্গেট করে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছে ইরান সমর্থিত ইরাকের প্রভাবশালী শিয়া মিলিশিয়া গোষ্ঠী কাতায়েব হিজবুল্লাহ। আমরা আবারও স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, যদি যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়ায় তবে উন্মাদ ট্রাম্প তার স্বপ্নে দেখা $1 ট্রিলিয়ন এই অঞ্চল থেকে আদায় করার আশা চিরতরে হারাবেন। ইরান ইসরায়েল সংঘাত 7 দিন গড়িয়ে আজ শুক্রবার 8ম দিনে পড়ল। এই ইস্যুতেই আজ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হবার কথা রয়েছে। রাকিব হাসান, আরটিভি। ইসরায়েলের সঙ্গে চলমান সংঘর্ষের মধ্যে ইরানের গোয়েন্দা বিভাগের নতুন প্রধান হিসেবে দায়িত্ব পেলেন ব্রিগেডিয়ার জেনারেল মাজেদ খাদেমি। বৃহস্পতিবার ইরানের এলিট বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর শীর্ষ কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপৌরের বরাতে তথ্যটি নিশ্চিত করেছে দেশটির গণমাধ্যম তেহরান টাইমস। মাজেদ খাদামি এর আগে বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। বিশ্লেষকদের অভিমত, চরম সংকটকালীন মুহূর্তে ইরানের গোয়েন্দা বিভাগের দায়িত্ব নিলেন খাদেমি। ফিলিস্তিনের গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে 92 জন নিহত হয়েছে। আহত হয়েছে বহু সংখ্যক সাধারণ নাগরিক। এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা। এদিকে ক্ষুধা ও চিকিৎসার অভাবে চরমভাবে দিন কাটাচ্ছে উপত্যকাটির মানুষ। ক্ষুধার্ত ফিলিস্তিনিরা প্রতিদিন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন থেকে ত্রাণ সহায়তা নিতে যেসব এলাকায় জড়ো হচ্ছে, ঠিক সেসব স্থানেও হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা। ইউক্রেনের কিয়েভে রুশ হামলায় এক মার্কিন নাগরিক সহ এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 28 জনে। আহত হয়েছেন অন্তত 130 জন। রাশিয়ার এই হামলায় ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানা গেছে। গেল মঙ্গলবার ভোরে রাশিয়া এই হামলা চালায়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, কিয়েভে হামলায় ব্যবহার করা হয়েছে 4 শতাধিক ড্রোন ও অন্তত 32টি ক্ষেপণাস্ত্র। তবে মস্কো বলছে হামলার লক্ষ্য ছিল সামরিক কারখানা। স্থল অভিযান চালিয়ে ইউক্রেনের সুমি অঞ্চলে উত্তর পূর্বাঞ্চলে একটি গ্রাম দখলে নিয়েছে রুশ বাহিনী। কানাডার জাতীয় নির্বাচনে ভারত গুপ্তচর বৃত্তির চেষ্টা চালিয়েছে বলে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে কানাডিয়ান সংবাদ মাধ্যম গ্লোবাল নিউজ। দেশটির সিকিউরিটিজ ইন্টেলিজেন্স সার্ভিস CSIS এর ফাঁস হওয়া প্রতিবেদনের বরাতে এমন দাবি করা হয়েছে। সংস্থাটি এমন সময় অভিযোগ আনলো যখন G7 সম্মেলনে দুদেশের সরকার প্রধানে অনুষ্ঠিত সাইডলাইন বৈঠকে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় উদ্যোগ নেওয়া হয়েছিল। বিস্তারিত অর্ণব প্রসাদের রিপোর্টে।
গুপ্তচর বৃত্তির মাধ্যমে কানাডার নির্বাচনে হস্তক্ষেপ করতে চেয়েছে ভারত। দেশটির সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিস CSIS এর ফাঁস হওয়া এক প্রতিবেদনের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম গ্লোবাল নিউজ জানায়, দেশটির নির্বাচন প্রক্রিয়ায় অযাচিত হস্তক্ষেপের চেষ্টা চালিয়েছে নয়াদিল্লি। তবে কোন প্রক্রিয়ায় ভারত এ চেষ্টা চালিয়েছে তা বিস্তারিত জানায়নি সংস্থাটি। কানাডার এমন অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে ভারত সরকার। গেল বছর ফেব্রুয়ারিতেও দেশটির বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ তোলে কানাডা। এর কড়া প্রতিবাদ জানায় মোদি প্রশাসন। ভারতের পররাষ্ট্র দপ্তর সে সময় জানায়, অন্য দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা তাদের নীতিতে নেই, বরং পাল্টা কানাডার বিরুদ্ধে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর অভিযোগ করে দপ্তরটি। এমন চাঞ্চল্যকর অভিযোগ দুই দেশের চলমান কূটনৈতিক উত্তেজনায় যোগ করেছে নতুন মাত্রা। 2023-এর সেপ্টেম্বরে খালিস্তানি আন্দোলনের নেতা হরদীপ সিং নিজ্জরকে কানাডায় গুলি করে হত্যার ঘটনায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কে ব্যাপক চির ধরে। হত্যাকাণ্ডের পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততার অভিযোগ তোলেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ভারত এটি অস্বীকার করলেও এর জেরে একে অপরের কূটনৈতিকদের বহিষ্কার করেছিল দেশ দুটি। তবে সম্প্রতি G7 সম্মেলনের সাইডলাইনে সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। আগের দ্বন্দ্ব ভুলে আবারও হাইকমিশনার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ। এমন উদ্যোগকে সংশয়ে ফেলেছে নতুন করে কানাডীয় গোয়েন্দা প্রতিবেদনের এই দাবি। অর্ণব প্রসাদ, RTV। ভারত জুড়ে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কায় কয়েকটি রাজ্যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির আবহাওয়া অধিদপ্তর মহারাষ্ট্রে পুনে, থানে, রায়গড় ও পালঘর শহরে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করে। এছাড়া লখনৌর 15 জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। দেশটির আরও 48 ঘন্টার মধ্যে একাধিক রাজ্যে ভারী বৃষ্টিপাতের জন্য সতর্কতা জারি করা হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ডে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং ও আলিপুর দুয়ারে ভূমিধসের আশঙ্কায় পর্যটকদের জন্য জারি করা হয়েছে সতর্কতা। ভারী বৃষ্টিপাতের জন্য ইতিমধ্যে মুম্বাইয়ে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। গেল 24 ঘন্টায় ভারত জুড়ে 200 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা এ বছরের মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTV সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। ধন্যবাদ সবাইকে।